বারান্দার হালকা কৃত্রিম আলো আর চাঁদের স্নিগ্ধ আলোতে প্রিয় নারীর ছায়ামূর্তিটি চোখের সামনে স্পষ্টত হলো। আর মুহূর্তেই সাদিদের পুরো শরীরে একটা মৃদু প্রশান্তির ঠান্ডা বাতাস বয়ে গেল। খুবই পরিচিত স্পর্শটা নিচের পেটে অনুভব করতেই নীলা আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। নিচু স্বরে বলল, খেয়েছেন? হুম। কিন্তু তুমি এত রাতে এখানে? ঘুমোতে বলেছিলাম না? ঘুম আসছিল না। কেন? নীলা উত্তর দিল না। কি উত্তর দিবে যে আপনার বুকের ওম ছাড়া আমার চোখে ঘুম ধরা দেয় না? এত বেশরম কি নীলা আদেও হতে পারবে? তাই নিঃশব্দে শুধু পেটের উপর সাদিতের হাতটার উপর নিজেও হাত রাখল। কেবলমাত্র হৃৎপিণ্ডের কয়েক মিনিটের নিঃশব্দের কথোপকথনের পর সাদিত আদুরের স্বরে ডাকল, প্রাণ পাখি। হুম। ভালোবাসি। অতঃপর একগুচ্ছ তাজা লাল গোলাপ নীলার সামনে তুলে ধরতেই সে কিছুটা চমকিত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে সাদিতের দিকে তাকালো। সাদিত চোখ ঘুরিয়ে নিল না, বরং এক দৃষ্টিতে দৃষ্টির মিলন রেখা তৈরি করেই বলল, তোমাকে ভালোবাসার জন্য আমার জন্য আলাদা কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। বছরে ৩৬৫ দিনের সবকটি দিনই আমার জন্য ভালোবাসার এক একটা ফুটন্ত লাল গোলাপ। পুরোটা বছর জুড়ে আদরে মুড়িয়ে রেখেও আমার কাছে কম মনে হয়, মনে অতৃপ্তি থেকে যায়। তাই এই একটা দিনেই কেবল ভালোবাসা বিনিময় করে আমার পোষাবে না। আমার জন্য যে সবকটা দিনই ভালোবাসার দিন, সবকটা দিবসই ভালোবাসার দিবস, সবকটা মরশুমই ভালোবাসার মরশুম। কিন্তু যুগ যদি আলাদাভাবে এটাকে উল্লেখ করতে চায়, তাহলে আমিও বা একান্তভাবে করলাম, কিন্তু নিজস্ব ভালোবাসার গভীরতা করে আলাদা করে নয়। কেবলমাত্র প্রতিটি দিনের ন্যায় আজকেও একটুখানি ভালোবাসার পরশে তোমাকে রাঙিয়ে দিয়ে বলতে চাই, ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আবেগে নীলার শুকনো গাল বেয়ে মুহূর্তেই গরম নোনা জল বেয়ে পড়ল। মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারল না, কেবল ছলো ছলো চোখ জোড়াতে মুগ্ধতার আবেশ ছড়িয়ে প্রাণপ্রিয় স্বামীর দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। সাদিত মিষ্টি করে হাসল, মুখটা নিচু করে সযত্নে নীলার ভেজা গালের নোনা জলটুকু নিজের ঠোঁটের ছোঁয়ায় শুষে নিল। অতঃপর নরম তুলতুলে গালগুলোতে হাত রেখে মুখটা আঁচলা ভরে ধরে কপালে ভালোবাসার প্রগাঢ় চুম্বন এঁকে দিল। আবেশে নীলার গাল বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। সাদিত নিঃশব্দে হেসে তাকে বুকে টেনে আনলো, আলতো করে চুলে হাত বুলিয়ে বলল, আমি কিন্তু রাগ করবো জান, এত অল্পতেই কান্না করে চলে? প্লিজ, আপনি আমাকে একটু কম ভালোবাসবেন। এত ভালোবাসলে যে হারানোর ভয় হয়, খুব ভয়। ভয়ের কোনো কারণ নেই পাখি। সৃষ্টিকর্তার ওপর আমার অসীম বিশ্বাস রয়েছে। তিনি আমার প্রাণটাকে কখনোই আমার থেকে হারাতে দেবেন না, কখনোই না। ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। নীলার লেগে যাওয়া ভাঙা স্বর শুনে সাদিত মুহূর্তেই বুঝে গেল মেয়েটার মন আবারও খারাপ চিন্তা ভাবনায় বিভোর হয়ে পড়েছে। তাই তাকে বুক থেকে তুলে সামনে দাঁড় করালো। 1 মিনিট এখানে বসো, আমি আসছি। বলেই সাদিত বারান্দার সোফায় নীলাকে সাবধানে বসিয়ে দিয়ে রুমের ভিতর চলে আসলো। আর অল্প কয়েক সেকেন্ডেই হাতে একটা চকোলেটের বক্স নিয়ে নীলার সামনে হাঁটু গেড়ে বসলো। নীলা এতক্ষণে মানুষটার দিকে তাকিয়েছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে, তবুও নীলার সামনে হাসি মুখে বসে রয়েছে। নীলা সাদিতের কপালের উপর পড়ে থাকা ছোট্ট ঘেমে ভিজে যাওয়া চুলগুলোতে আলতো হাত বুলিয়ে মিহিস্বরে বলল, হব তো, তার আগে এটা নাও। বলেই সে নীলার হাতে চকোলেটের বক্সটা ধরিয়ে দিল। এত সব কখন আনলেন? ফেরার পথেই। ভালোবাসা দিবস উপলক্ষে রাস্তায় রাস্তায় শত শত ফুলের ছোট্ট ছোট্ট দোকান খোলা হয়েছে। আমিও আমার পাখিটার জন্য নিয়ে নিলাম। আর আরেকটু ভালোবাসার মিষ্টতা বাড়াতে আপনার পছন্দের চকলেট। নীলা চকোলেটের মিষ্টির মতনই মিষ্টি করে হাসলো। সাদিত মৃদু হেসে বক্সটা খুলে একটা চকোলেট নীলার মুখের সামনে ধরলো। নীলা চকোলেট মুখে নিতেই সাদিত বলল, আমাকে দেবে না? ইস, সরি, এখনই দিচ্ছি। বলেই নীলা দ্রুত হাতে চকলেট খুলে সাদিতের মুখের সামনে ধরলো। সাদিত এক পলক সেদিকে তাকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অতঃপর ঘন পুরুষালী কণ্ঠে বলল, এভাবে নয়।
নীলা চোখ বেটে করে তার দিকে তাকিয়ে রয়েছে। এভাবে নয় তো কিভাবে? সাদিত নীলার হাত থেকে চকোলেটটা নিজের মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরল। অতঃপর মুখটা এগিয়ে এনে চোখের ভাষায় নীলাকে ইশারা বলল। এতক্ষণে নীলার বিষয়টা বুঝে এসেছে। সে মুহূর্তেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। চোখের পাতাগুলো তার মৃদুভাবে পিটপিট করছে। সাদিত আবারও এগিয়ে আসতেই নীলা এবার চকোলেটটা মুখে নিল। সাদিত নীলার মাথার পিছনে হাত রেখে তাকে নিচের আরেকটু কাছে টানল। চকোলেটের শেষ ভাগে পৌঁছতেই নীলা সরে যেতে চাইল, কিন্তু ইচ্ছে হলেই কি সাদিতের থেকে সরে যাওয়া এত সহজ? সাদিত প্রিয়তমার ঠোঁটের কোণে লেগে থাকা সদ্য এঁটো হওয়া চকোলেটগুলো ভীষণ আদুরে ভাবে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মুছিয়ে দিল। এমনিতেই নীলার এই হালকা গোলাপি ঠোঁট যুগলের প্রতি সাদিদের মিষ্টতাই যেন অধর যুগল ছাড়তেই ইচ্ছে হচ্ছে না। তাই সাবধানে নীলাকে সোফায় এলিয়ে দিয়ে সে নিজের পুরুষশালী আদরের স্পর্শ আরো গভীর করে তুলল। নীলার শরীরটা আবেশের শিরশিরানিতে মৃদুভাবে কেঁপে চলেছে। সাদিত তার উপর কোনো রকম ভর না দিয়ে দীর্ঘ সময় প্রিয়তমার মিষ্টি কোমল অধর যুগলে মিশে রইল। অতঃপর অনেক অনেক দীর্ঘ সময় পর অনিচ্ছা সত্ত্বেও নিজেকে প্রিয়তমার থেকে আলাদা করলো, কেননা ইতিমধ্যেই যে শরীরকে ক্রমশ উত্তেজিত করতে টেস্টোস্টেরন হরমোনগুলো দেহে আন্দোলিত হচ্ছে, আর সামনে এগুলো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড হিমশিম খেতে হবে। তাই এটাই শ্রেয়। সাদিত নীলার বুকে মাথা গুজে দিয়ে ঘন ঘন শ্বাস টানতে লাগলো। একজন স্ত্রী হয়ে স্বামীর এতটুকু চাহিদা যে নীলা বুঝবে না, এটা কি হয়? তাই লজ্জায় ক্রমশ কুঁকড়ে গিয়ে হলেও নিচু স্বরে বলে উঠল। আমরা চাইলে আপনাকে এত দূরে সরে থাকতে হবে না। প্রেগনেন্সিতে চাইলে না কিন্তু আমি চাই না জান। মানুষ যেহেতু, তাই শারীরিক চাহিদা অবশ্যই রয়েছে। আর এটা আমি অস্বীকার করব না যে এই মুহূর্তে তোমাকে একান্ত কাছে পাবার জন্য আমি কতটা কাতর, কতটা উদ্গ্রীব হয়ে আছে আমার পুরো শরীর। কিন্তু তারপরেও আমি চাই না পাখি। নীলা প্রচণ্ড লজ্জা পাওয়া সত্ত্বেও তখন এমন আধো স্পষ্টভাবে কথাটা বলেছিল, আর সাদিত মুহূর্তেই সেটা ধরে ফেলতে এখন যেন লজ্জায় মাথা তুলেই তাকাতে পারছে না। ইস, কেমন অপ্রস্তুত একটা মুহূর্ত! সাদিত আলতো করে নীলার গালে হাত রাখলো। ঠোঁটের কোণে তর্জনী আঙ্গুলটা ছুঁয়ে রেখে তপ্তশ্বাস ফেলে আবারও বলে উঠল। কেননা শরীরের এই সাময়িক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে। আর না থাকলেও তোমার জন্য যে আমি সব অস্থিরতাকেও সামলে নিতে শিখে নেব। কিন্তু তোমার যেখানে বিন্দুমাত্র ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখান থেকে আমি 1000 মাইল দূরে থাকতে প্রস্তুত। নীলা এবার চোখ তুলে সাদিদের চোখে চোখ রাখল। একজনের চোখে উপচে পড়া ভালোবাসা, আর একজনের চোখে সেই ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ঝাঁক মুগ্ধতা। অতঃপর নীরব হয়ে গেল কত প্রেমময়ী কথোপকথন। অবশেষে সাদিতি মিষ্টির সম্পর্কে হালকা ঝালটক দেওয়ার জন্য বলল, কিন্তু সেটা মাত্র স্থান কাল বিবেচনায়। মনে আছে না কি বলেছিলাম? সময় মতো সব পুষিয়ে নেব, সুদে আসলে এমনকি জরিমানার স্বরূপ দ্বিগুণ হারে। বলেই সে আবারও আলতো করে নীলার নরম ঠোঁটগুলোতে নিজের পৌরশালী ঠোঁট ছুঁয়ে দিল। আলতো করে চুমু খেয়ে প্রিয়তমাকে সাবধানে কোলে তুলে নিল। তখনই আকাশ আলোকিত করে এক ঝাঁক আতশবাজি আর ফানুস ভেসে উঠল। রাতের আধারে দূর থেকে ভেসে আসছে একদল তরুণ তরুণীর উল্লাসে ফেটে পড়া তীব্র আওয়াজ। সাদিত এক পলক প্রিয়তমার মুখশ্রীতে নজর দিল। কপালের একপাশে আলতো করে ঠোঁট ছুঁয়ে আরো একবার ভীষণ নরম স্বরে বলে উঠল, ভালোবাসা দিবসের আবারও শুভেচ্ছা রইল আমার ভালোবাসাকে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই নীলা আদুরে বাচ্চার মতন মুখ ফুলিয়ে বসে রয়েছে। সাদিত আজ চোখে তার ভাবভঙ্গি খেয়াল করেছে ঠিকই। লাই দিলে মাথায় চড়ে বসবে বলে এতক্ষণ কিচ্ছুটি বলেনি, কিন্তু এখন বেশি বেশি হয়ে যাচ্ছে। মেয়েটাকে কখন সেই স্ট্রবেরি মিল্কশেকটা খেতে বলেছে, কিন্তু এখনও সে শেষ করেনি। তাই সাদিত বাধ্য হয়েই এবার ডাকলো, পাখি। নীলা গোমরা মুখে তার দিকে এক পলক তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। সাদিত তার কাণ্ডে ঠোঁট কামড়ে হাসল। অতঃপর আবার ডাকল, আসু।
অভিমানিনী আর চোখে সাদিতের দিকে তাকালো। সাদিত হাত বাড়িয়ে তাকে নিজের কাছে ডাকছে। এমন করে বললে কি মন খারাপ করে রাখা যায়? নীলাও পারল না। ধীর পায়ে সাদিতের দিকে এগিয়ে গেল। সাদিত তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে দিল। থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করলো। কি হয়েছে আমার প্রাণ পাখি? মন ভালো না শোনা? না। তাই? নীলা আলতো করে সাদিতের বুকে একটা কিল দিল। বুঝেও নীলার সাথে দুষ্টুমি করা হচ্ছে। নীলা রেগে উঠতে গেলেই সাদিত তার কোমর জড়িয়ে তাকে কাছে টানলো। ফোলা ফোলা গালগুলোতে নিজের শক্তপোক্ত হাতটা বুলিয়ে দিয়ে আবার বলল, এমন মন খারাপ করে থাকলে হবে? তাহলে যে আমার প্রিন্সেসও একা একা মন খারাপ করে থাকবে। না, থাকবেই তো। প্রিন্সেসের বাবা এমন করলে মন খারাপ না করে উপায় আছে বুঝি। ছাড়ো আমাকে, এখন আর আদর দেখাতে হবে না। ইস, বউটা রেগে গিয়েছে মনে হয়। কিন্তু আমি কি করবো জান? তোমাকে নিয়ে যে আমার পক্ষে 1%ও রিস্ক নেওয়া সম্ভব না। তাহলে এত তাড়াতাড়ি? আমি এখনই হসপিটালে অ্যাডমিট হতে চাই না। হসপিটালের পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। এমন করে বলো না সোনা, আমি আছি তো তোমার সাথে। আর মা, ভাবি, মনি সবাই থাকবে। তোমার একটুও খারাপ লাগবে না। তারপরেও সাদিত তাকে আর বাক্যটা সমাপ্ত করতে দিল না। আদুরে মুখটাতে পরপর দুইটা চুমু খেলো। তারপর থুতনিতেও ঠোঁটের উষ্ণ পরশ দিয়ে সাদিত নিজেই তার বাক্যটা সমাপ্ত করলো। তারপরেও যেতে হবে। একমাত্র তোমার জন্যই তানবীরের সাথে কথা বলে আমি তাদের বিয়ে ডেটটা এগিয়ে এনেছি। এতদিন তোমাকে ইচ্ছে করেই সেটার কারণ বলিনি। আগে বললে তখন থেকেই মন খারাপ করে বসে থাকতে। এত যেহেতু বোঝেন, তাহলে এটা কেন বুঝতে চাচ্ছেন না যে আমি এখনই হসপিটালে দমবন্ধ পরিবেশে যেতে চাই না? বেবি আসতে আরও অনেক সময় বাকি। আমি মাত্র 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়ব। আমি জানি না, তাই এত তাড়াহুড়ো করছি। গত রাতেও আচমকা তোমার শরীর খারাপ লাগছিল। এমনটা তো আজকাল অহরহ হচ্ছে। এই অবস্থায় আমি কিভাবে তোমাকে বাড়িতে রেখে শান্তি পাই বলো তো? ডক্টর তো বলেছে এটা আমার জন্য নর্মাল, তাই এত চিন্তার প্রয়োজন নেই। আচ্ছা পাখি, প্লিজ অন্তত পক্ষে আমার জন্য হাসি মুখে রেডি হও। তোমার মুখটা এমন শুকনো দেখলে কি আমার ভালো লাগবে? নীলা জলে টলমলে চোখে সাদিতের দিকে তাকালো। অতপর সাদিতের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে নিচু স্বরে বলে উঠল, আমি বাড়ির সবাইকে অনেক মিস করব। সবাই যাবে তো, তুমি মিস করার সুযোগই পাবে না। ইস, আপনি বুঝতে পারছেন না। আমি আমাদের এই রুমটাকেও মিস করব। সব মানে সব মিস করব। সাদিত তার এমন কথায় মৃদু হাসল। তারপর পাখিটার গালে হাত বুলিয়ে মাথা নিচু করে মাথায় গভীর একটা চুমু খেলো। নীলার হাতের সরু আঙ্গুলগুলো নিয়ে খেলতে খেলতে আদরের স্বরে বলল, কিন্তু তারপরও যেতে হবে সোনা, আমার জন্য হলেও। যাবে না? নীলা মুখে আর কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা ওপর নিচ করল। সাদিত নিজেও বুঝতে পারছে নীলা কেবলমাত্র সাদিতের মুখের দিকে তাকিয়েই হ্যাঁ বলছে। কিন্তু সাদিত সে নিরুপায়। আজকে নীলার মন ভেঙে হলেও তাকে নিজের জায়গায় স্থির থাকতেই হবে। তাই আলতো করে নীলাকে বুকে টেনে আনলো। মাথায় সযত্নে হাত বুলিয়ে ভীষণ আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, আমরা শীঘ্রই ফিরে আসবো পাখি, দেখবে। এরপর যখন বাড়িতে আসবো, ইনশাল্লাহ আমাদের প্রিন্সেসকেও সাথে নিয়ে আসবো। সাদিতের কণ্ঠে চাপা খুশির আমেজ। বাচ্চার কথাটা শুনে নীলার মনটাও নিমেষেই ভালো হয়ে গেল। প্রচণ্ড উৎসাহে বলল, সত্যি তাই? হ্যাঁ পাখি, একেবারে সত্যি। বলেই সাদিত প্রিয়তমার আদুরে গালগুলো আলতো করে টেনে দিল। নীলা এবার শত কষ্টের মাঝেও খুশি। ছোট্ট প্রাণটা যে নিজের অবর্তমানেই তাদের জীবনের বৃহৎ একটা অংশ জুড়ে নিজের জায়গা পাকাপোক্তভাবে বরাদ্দ করে নিয়েছে। এবার এটা শেষ করো, তারপরে আমরা বেরিয়ে যাব। তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমাকে আবার অফিস আসতে হবে। তাহলে আমি যাবই না। আপনি আমাকে ওই খারাপ জায়গাটাতে একা রেখে চলে যাবেন। তাহলে আমি কেন যাবই না। বলেই নীলা আবারও গাল ফুলিয়ে নিল। সাদিত এবার শব্দ করেই হেসে ফেলল। সেটা দেখে নীলা কপাল কুঁচকে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। সাদিত আর মুখে কথা বলল না। মিল্কশেকের গ্লাসটা হাতে নিয়ে নীলার ঠোঁটের সাথে লাগালো। নীলা মুখ ঘুরিয়ে নিতেই আদুরে ছোট্ট বাচ্চার মতো গাল হালকাভাবে চেপে ধরে একটুখানি খাইয়ে দিল। আর নীলার সাথে সাথেই অভিযোগ শুরু,
খারাপ খারাপ, খুব খারাপ আপনি। বাবু শুনছিস তো, তোর বাপ একটা বজ্জাত খারাপ। বলতে দেরি নেই আর পেটে হাত চেপে নীলার মুখ ফুটে আর্তনাদ বেরিয়ে আসতে দেরি নেই। সাদিত এতক্ষণ হাসছিল কিন্তু এখন গ্লাস সাইডে রেখে দ্রুত এগিয়ে আসলো। লক্ষ্মীটি কি হয়েছে? আবারও পেট ব্যথা করছে? নীলার ব্যথা এখন ধীরে ধীরে কমে এসেছে। সে চোরা চোখে একবার সাদিতের দিকে তাকালো, কিন্তু তার প্রশ্নের উত্তর দিল না। সেটা দেখে সাদিত দ্বিগুণ অস্থিরতা মিশ্রিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল। বলো আমাকে, খুব বেশি ব্যথা করছে? না, ঠিক আছে। কি হয়েছিল তখন? সাদিত বারবার জানতে চাইছে আর অপরদিকে নীলা এটা সেটার অজুহাতে কথার প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছে। সাদিত এবার কিছুটা বিরক্ত হয়ে নীলার দিকে এক দৃষ্টিতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো। আর ক্ষণে ক্ষণে নীলার আধ চোখে তাকানো আর কথা লোকানোর ভাবভঙ্গি দেখে ধীরে ধীরে তার ঠোঁটের কোণ প্রসারিত হতে শুরু করলো। কেননা ইতিমধ্যেই সে বিষয়টা ধরে ফেলেছে। সাদিত বেশিক্ষণ নিজের হাসি চেপে রাখতে পারল না। একসময় শব্দ করেই হেসে ফেলল এবং হাসতে হাসতে তার সোফায় গড়াগড়ি খাওয়ার মতন অবস্থা হলো। আর নীলা এবার রাগে দুঃখে এলোপাথারি সাদিদের উপর বালিশের আক্রমণ শুরু করলো। খুব খারাপ, খুব। সাথে আপনার আদরের দুলালিও বজ্জাত মেয়ে একটা, এখনই বাপের তরফদারি করে। আরে বউ থামো, অনেক হয়েছে। আচ্ছা, মেয়েকে বলবো মায়ের মন রক্ষার্থে মাঝে মধ্যে যেন তরফদারি করে। নীলা কয়েক সেকেন্ড বিরতি দিয়েছিল, কিন্তু সাদিদের মিটিমিটি হেসে এমন কথার পরিবর্তে আবারও শুরু করলো। এভাবে অনেকক্ষণ চলল প্রেমময়ী কাপল যুগলের খুনসুটি। অতপর এবার সাদিদকেই উঠে খ্যাপা বাঘিনীকে থামাতে হলো। সে নীলাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নিয়ে উন্মুক্ত কাঁধে মুখ গুজল। খড়খড়ে দাড়ির মৃদু খসাতে অটোমেটিকলি নীলার হাত থেমে গেল। সাদিদ ঠোঁট টিপে হেসে প্রিয়তমার কানের লতিতে নিজের পুরুষালী ঠোঁট স্পর্শ করল। সাদিদ নীলার কাঁধে ঘাড়ে মুখ ঘষতেই নীলা লেগে যাওয়া স্বরে বলে উঠল। কি কি করছেন? না, এখন আর কিছু করছি না, সময় যে নেই। বলেই সে উন্মুক্ত কাঁধে ছোট্ট করে একটা চুমু খেলো। পেছন থেকেই নীলার উঁচু পেটটাতে আদুরেভাবে হাত বুলিয়ে বলল। লক্ষ্মীটি আমার আর দুষ্টুমি করে না। ভালো মেয়ের মতো যাওয়ার জন্য তৈরি হও। আই প্রমিস তোমার কোনো অসুবিধা হবে না। আমি যেটুকু সময় থাকবো না, বাড়ির অন্য কেউ অবশ্যই তোমার সাথে থাকবে। এক মুহূর্তের জন্য তোমাকে একা ছাড়বো না, বিশ্বাস করো না আমাকে? নীলা ঘাড় ফিরিয়ে সাদিদের দিকে তাকালো, মিষ্টি করে হেসে বলল। নিজের থেকেও বেশি। সাদিত মৃদু হাসল। অতপর নীলার নাকে নিচের নাক আলতো করে ঘষা দিয়ে বলল। তাহলে এবার চলো, প্রিন্সেসকে নিজের কাছে পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাই। নীলা আর রাগ বা অভিমান দেখালো না, চুপটি করে সাদিদের সাথে উঠে আসলো। সাদিদ একেবারে নীলাকে রেডি করিয়ে রুমের বাইরে এসেছে। তারা লিভিং রুমে আসতেই সবাইকে সেখানে উপস্থিত পেল। কারো মুখে বিন্দুমাত্র হাসির রেখা নেই, কিন্তু তারপরও সাদিদ নিজের সিদ্ধান্তে অনড়। আচ্ছা সাদি, আমাকে একটু বলবি এসবের মানে কি? যদি এখান থেকেই নীলা মামনিকে হাসপাতালে রাখতে চাস, তাহলে বাংলাদেশ কেন, দেশের বাইরে নিয়ে যা। তোমার মা কিন্তু খারাপ বলেনি সাদি। আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি, কিন্তু তুমি তখন না করলে, তাহলে এখন এত তাড়াহুড়ো কেন করলে? সাদিদ তাদের কারো প্রশ্নের উত্তর না দিয়েই এক পলক নীলার দিকে তাকালো। নীলা চোরা চোখে তাকাতেই সে একটা ছোট্ট শ্বাস ফেলে বলল। আমাকে বলো কেন? তোমাদের আদরের দুলালিকেই বলো। মানে? মনে হচ্ছে তোমাদের আদরে বাঁদর হওয়া মেয়েটা আমার একটা কথাও শোনে না। তাকে কোনোভাবে ডেলিভারির জন্য ইউকেতে যাওয়ার জন্য রাজি করতে পারিনি। আমি তার অবস্থা জেনেই ইউকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেছিলাম, কিন্তু তার এক বাচ্চা মজেদ যে সে যাবে না। এসব কি নীলা মামনি? আর সাদি, তুই আমাদের এ কথা আগে জানাসনি কেন? জানানোর আগেই তো কেঁদে কেটে একাকার। দেখো, এখনো চোখে জল টলমল করছে। এই মেয়েকে আমি কিভাবে কি বলবো বলো? সাদিদের কথায় শায়লা রহমান উঠে দাঁড়ালেন। নীলাকে আস্তে ধীরে এনে সোফায় বসিয়ে নিজেও তার পাশে বসলেন। অতপর চোখের জল মুছে দিয়ে খুবই আদরের ভঙ্গিতে বললেন। কি রে মা, এসব কি শুনছি? এটা কি ঠিক?
এত টাকা পয়সা থেকেও যদি সঠিক সময়ে ব্যবহার করতে না পারি তাহলে এসব থেকে কী লাভ? মা, টাকার জন্য না, আমি বাবুকে নিয়ে ইউকে যেতে চাই না। নীলার মাথা নুইয়ে নিচু গলার কথা শুনে উপস্থিত সবকটি চোখ তাকেই পর্যবেক্ষণ করতে লাগলো। শায়লা রহমান ধৈর্য ধরতে না পেরে বলেই ফেললেন, কেন? আমি জানি না মা, কিন্তু বাবুকে আমি বিদেশের মাটিতে জন্ম দিতে চাই না। আল্লাহর ইচ্ছে থাকলে সে নিজ দেশের মাটিতেই প্রিয়জনদের দোয়ায় সুস্থভাবে জন্মগ্রহণ করবে। আমার এটুকু ইচ্ছে মা, প্লিজ আপনারা বাবুকে নিয়ে ইউকে যেতে জোর করবেন না। লিভিং রুমে কয়েকটি মুহূর্ত ভীষণ নিরাপত্তায় কেটে গেল। থমথমে পরিস্থিতিটাকে সামলে নিতে শায়লা রহমান সযত্নে নীলার কপালে স্নেহের চুম্বন দিয়ে বললেন, বেঁচে থাক মা, আল্লাহ তোকে সবুর করার জন্য উত্তম ফলাফল দান করুক। আমরা আর কেউ তোকে এই নিয়ে জোর করব না, তোর খুশিতেই আমাদের খুশি। নীলা ছলো ছলো চোখে হাসল। পাশে বসা সাদমানকে একদৃষ্টিতে তার পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে আদুরে ভাবে তাকে কাছে টেনে আনলো। আব্বাটা এমন করে কি দেখে? খালামুনি, তোমার এইখানে বাবু আছে? ছোট্ট মানুষের হঠাৎ এমন পাকা কথায় নীলার ভীষণ হাসি পেল। উপস্থিত সবাইও ঠোঁট টিপে তাদের কথোপকথন শুনে যাচ্ছে। হ্যাঁ, একটা ছোট্ট বাবু আছে তো। বাবুটা কি পচা! এ মা, পচা হতে যাবে কেন? তাহলে তোমাকে ব্যথা দেয় কেন? তোমাকে দপ্তর যেতে হবে কেন? বাবুই এত দুষ্টু কেন? নীলা আর হাসি চেপে রাখতে পারল না। হাসতে হাসতে পেটে এবার মৃদু ব্যথা অনুভব হচ্ছে, তাই সে পেটে হাত রেখেই পিচ্ছির পাকনামিতে হেসে যাচ্ছে। সাদিত এতক্ষণ দাঁড়িয়ে থেকে মিষ্টির সম্পর্কের সুখানুভূতিটা অনুভব করছিল। এখন নিঃশব্দে মৃদু হেসে এগিয়ে আসলো। সাদমানকে শক্ত করে নিচের কোলে চেপে ধরে বরাবরের মতোই ফর্সা গালগুলোতে ঠেসে ঠেসে চুমু খেলো। বাবা তুমি এত পাকনামি করো কেন? সাদমান সাদিদের কথায় বিন্দুমাত্র পাত্তা দিল না। প্রচণ্ড বিরক্ত হয়ে গাল মুছতে মুছতে নাকের পাটা ফুলিয়ে উল্টে বলে উঠল, তুমি বাবুর মতো পচা কেন? বারবার আমার গাল খাও কেন? ভাত খাও না কেন? কেউই আর সাদের এত কেনর উত্তর দিতে পারল না। হাসতে হাসতেই তাদের অবস্থা খারাপ। দুঃখে ভরা বিষণ্ণ পরিস্থিতিটা যেন মুহূর্তেই আনন্দ মহলে পরিণত হলো। সবার এত আনন্দের মধ্যে কেবলমাত্র একজনের মুখেই রাজ্যের বিরক্তি। তার ছোট্ট মস্তিষ্ক আপন মনেই বিরক্তির স্বরে বিড়বিড় করলো, সবাই এত হাসছে কেন? পুরোটা দিন নীলার অতিবাহিত হলো নতুন নতুন ডক্টর আর নার্সদের মুখ দেখে। বোধহয় কেউ তাদের উপর গুরু দায়িত্ব চাপিয়েছে, যেন নীলাকে ক্ষণে ক্ষণে এসে বিরক্ত করে যায়। আবারও একজন ডক্টর এসে নীলার রেগুলার ব্লাড প্রেশার চেক করে গেল এবং বরাবরের মতোই টুকিটাকি কিছু নিষেধাজ্ঞা জারি। ডক্টর কেবিন থেকে বের হতে নীলা অসহায় ভঙ্গিতে নিজের মা এবং নিধির দিকে তাকালো। তারা মিটিমিটি হাসছে, কেননা তারা ভালোই জানে নীলা এখন কি বলবে। আম্মু, আমি পাগল হয়ে যাব। তোমাদের জামাই আমার ট্রিটমেন্টের জন্য নয়, বরং আমাকে পাগলাগারদে পাঠানোর জন্য এখানে এসেছে। ছি ছি, দিব এক থাপ্পড়। এমন কথা কেউ বলে? তাহলে আমি আর কি করব? সকাল থেকে এসবে পুরোপুরি বিরক্ত হয়ে যাচ্ছি। রাগ করিস না পিচ্ছু, জানিস তো ছেলেটা তোর বিষয়ে পুরোপুরি পাগল, তাই অযথা না রাগ করে একটু সহ্য কর। অসহ্য, আমার কাছে এগুলো মারাত্মক অসহ্যকর হয়ে পড়েছে। বারবার নীলা আরও কিছু অভিযোগ মাখানো শব্দ বলতে চাইছিল, কিন্তু কেবিনের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। সাদিত এসেছে। তাকে আসতে দেখেই নিধি উঠে দাঁড়ালো। আম্মু ওঠো, সাদিদ চলে এসেছে, এখন আমাদের দায়িত্ব শেষ। আরে ভাবিমণি, বসো তোমরা, সমস্যা নেই। না গো ভাইয়া, সাদকে বাসায় মায়ের কাছে রেখে এসেছি। ছোট মানুষ বিধায় আর হসপিটালে নিয়ে আসেনি। কিন্তু তাই বলে এখনই? আরে এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, কালকে তো আবার আসবো, এখন আর আটকেও না ভাইয়া। হ্যাঁ বাবা, তোমরা থাকো, বরং আমরা এবার যাই। নার্গিস খাতুন আর নিধি বিদায় নিয়ে চলে গেল। সাদিত বলা সত্ত্বেও তারা আর কিছুক্ষণ থাকলো না। আসলে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই অপরজনের প্রাইভেসিতে বাধা হয়ে দাঁড়াতে চায় না।
এই যেমন সারাদিনের ব্যস্ততার পর রাতের এইটুকু সময় যে সাদিত নীলাকে আলাদা করে চাইবে, এটা তাদেরকে বলে বুঝিয়ে দিতে হয় না। নিজ দায়িত্বে তারা এইটুকু বুঝে নেয়। সাদিত এসব ভেবে আপন মনেই নিঃশব্দে হাসল। অতপর কেবিনের দরজাটা লক করে এসে নীলার পাশে বসল। প্রিয়তমার মুখটা আঁচলা ভরে ধরে মাথায় সময় নিয়ে ভালোবাসার দীর্ঘ একটা পরশ এঁকে দিল। সারাদিন কেমন কেটেছে পাখি? খুব ভালো। খুব শব্দ উচ্চারণে অতিরিক্ত 4টে ব যুক্ত করতেই সাদিত বুঝতে পারল প্রাণ পাখি তার রেগে বোম হয়ে আছে। তাই আর বেশি খাটতে গেল না। এমনিতেই প্রেগনেন্সিতে মেয়েটার মুডের কোনো ঠিক ঠিকানা নেই, ক্ষণে ক্ষণে রেগে যায়। মিষ্টি পাখিটার মেজাজটা আজকাল বড্ড তিরিক্ষি হয়ে থাকে। তাই সাদিত কিচ্ছুটি বলল না, শুধু আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সারাদিনের ক্লান্তিতে এবার গোসল না করলেই নয়, তাই সে আজকে আনানো ছোট্ট ওয়ার্ড্রপ থেকে নিজের জন্য পাতলা একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে কেবিনের অ্যাডজাস্ট ওয়াশরুমে চলে গেল। নীলা ততক্ষণে কম্বলে মুখ ঢেকে নিয়েছে, আজকে আর কথাই বলবে না। সকালে তাকে হসপিটালে নিয়ে সাদিত পুরো হাওয়া। সারা দিন বাহিরে কাটিয়ে রাত 10টা বাজে তার নীলার কথা মনে পড়েছে। বলবে না নীলা, কিছুতেই এই নিষ্ঠুর ছেলের সাথে কথা বলবে না। অতিরিক্ত পাগলামি করে তাকে হসপিটালের এই 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখার শাস্তি এই ছেলেকে সে দিয়েই ছাড়বে। সাদিত শাওয়ার নিয়ে রুমে আসতেই নীলার কাণ্ডে বুঝতে পারল তার ঠোঁটের কোণে মুহূর্তেই খুশির রেখারা এসে ধরা দিল। সে চুলগুলো কোনোভাবে মুছে নীলার সিঙ্গেল বিছানার দিকে এগিয়ে গেল। আর অপর দিকে নীলার মনে মনে লাড্ডু ফুটছে। হসপিটাল হয়ে ভালোই হয়েছে। সাদিতের ইচ্ছে থাকলেও তার কাছে আসতে পারবে না। আর নীলা তাকে দূরে রেখে সাদিতের জন্য ভয়ানক শাস্তির উপহার স্বরূপ তৃপ্তির হাসি হাসবে। এসব ভাবতেই নীলার বুক ফেটে হাসি বের হচ্ছে। শুধু কোনোভাবে নিজের হাসিটা আটকে রাখছে। কিন্তু সেগুড়ে বালি। নীলার সব আশাতে 1 টন জল ঢেলে দিয়ে সাদিতের বলিষ্ঠ হাত দুটো তাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। নীলা হুড়মুড়িয়ে কম্বলের নিচ থেকে মুখ তুলল। সাদিতকে নিজের সাথে একই বিছানায় দেখে খানিকটা চমকে গেলেও পর মুহূর্তেই বিষয়টা আঁচ করতে পারল। দুষ্টুটা কেবিনের দুটি বেডকে একত্রে করে নিয়েছে। নীলা আবারও রেগে সাদিতের দিকে তাকালো। এসব কি? এটা কি নিজের বেডরুম পেয়েছেন? আপনার প্রাণীর প্রিয় ডক্টর নার্সরা এসে দেখলে কি ভাববে? কি আর ভাববে? ভাববে ছেলেটা তার বউটাকে খুবই আদর করে, তাই তো দূরে থাকতেই পারে না। সরুন, দরকার নেই। নীলাকে আর কিছু বলতে না দিয়ে সাদিত তার মুখটাই বন্ধ করে দিল। প্রিয়তমার কোমল ঠোঁটে ছোট্ট করে চুমু খেয়ে সরে আসলো। নীলা চোখ পাকিয়ে তাকালো, আবারও রাগী স্বরে বলে উঠল। কি হলো সবসময়? এবং দুষ্টু সাদিত আবারও নীলার ঠোঁট যুগল আলতো করে চেপে ধরল। নীলা কিং কর্তব্য বিমূঢ়, শুধু রাগ অভিমান ক্ষোভের মিশ্র সমন্বয়ের দৃষ্টি নিয়ে সাদিতের দিকে তাকিয়ে রইল। মুখে আর কিছু বলল না, নতুবা দুষ্টুটা আবারও নিজের শয়তানি শুরু করবে। নীলাকে চোখ পাকিয়ে নীরব থাকতে দেখে সাদিত ভ্রুজোড়া নাচিয়ে বাঁকা হেসে বলল। কি? তার কিছু বলবে না? তার ঠোঁটের কোণে এখনো চাপা হাসি। নীলা কিছু বলল না, শুধু পাশ ফিরে শুয়ে পড়তে গেলেই সাদিত তাকে আটকে দিল। ভীষণ আদুরে ভাবে নরম গলায় বলে উঠল। সরি জান, আম লেট। কিন্তু প্রমিস কাল থেকে আর হবে না। আমি আজকেই বাবার সাথে কথা বলেছি। কাল থেকে কেবলমাত্র দুপুর পর্যন্ত আমি অফিসে থাকবো, আর বাদ বাকি সব কাজ তোমার সাথে থেকেই শেষ করব। এখনো রেখে থাকবে শোনা? আম সরি তো। ইস, এমন আদুরে ভাবে বললে কি রেগে থাকা যায়? চাই না তো। নীলাও পারল না। সাদিতের ভেজা চুলগুলোতে আলতো হাত বুলিয়ে বলল। এসব করতে হবে না। আপনার যেভাবে কাজ করলে সুবিধা হবে সেভাবেই করেন। আপনি মা সবাই আছে তো, আমার কোনো অসুবিধা হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি পাখি, আর বাবার সাথে ওই নিয়ে কথা বলে ফেলেছি। তাই এসব নিয়ে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি শুধু নিজের আর আমার প্রিন্সেসের খেয়াল রেখো, বাকি সব আমি সামলে নেব। তবুও আর কিছু না। এখন আসো তো পাখি, সারাদিন একটু আদর করতে পারিনি, এখন শুধু আদর হবে। ইস না। শুধু আদর, আর কোনো কথা নয়। নীলা খিলখিলিয়ে হাসছে, আর সাদিত আস্তে করে তাকে নিজের সাথে আগলিয়ে নিয়ে অনবরত নীলার গলায় আদুরে চুমু খাচ্ছে।
যেন আদুরে একটা ছোট্ট বাচ্চা, একটু জোরে ধরলেই ব্যথা পাবে। আর কত আমার শ্বশুর লাগছে। মাত্র তো শুরু করলাম, আরো অনেক লাগুক, কিছু করার নেই। আদরে বাকি রাখতে পারবো না, তো বাকি যাইয়া লজ্জা দেবেন না। সাদিতের এহেন কথায় নীলা হালকা শব্দ করেই হেসে ফেলল। আর অপরদিকে সাদিত তার কাজে মহাব্যস্ত। নীলার পেটের উপর থেকে সাদিত রাতের জন্য পরিহিত নরম ঢিলা মেক্সিটা সরিয়ে দিল। উঁচু পেটটাতে দীর্ঘ একটা স্নেহভরা উষ্ণ চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ঘুমিয়ে পড়েছেন? নতুন জায়গা পছন্দ হয়েছে? ওহ একদম না। আপনাকে বলিনি, আমার প্রিন্সেসকে বলেছি, বুঝেছেন? কচু বুঝেছি। সেটাই তো বুঝবেন। ভালো কিছু বুঝলে তো আপনার নাম আর নীলাঞ্জনা হতো না। আমাকে অপমান করছেন? নীলার কুচকানো কপাল দেখে সাদিত হেসে ফেলল। অতঃপর আবারও উন্মুক্ত পেটে ঠোঁট ছুঁয়ে কণ্ঠে এক সমুদ্র আবেগ ঢেলে বলে উঠল, না লক্ষ্মীটি, ভালোবাসছি। হৃদয়ে সযত্নে সংরক্ষিত অনেক অনেক আদরে ভালোবাসা। একে অপরের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি হাসি কান্নার মধ্য দিয়েই নীলার হসপিটালের সুদীর্ঘ দিনগুলি অতিবাহিত হলো। প্রতিদিন হসপিটালে আসা অসংখ্য অপরিচিত মুখের মধ্যেও যেন এই কাপল যুগলকে আলাদাভাবে চেনা যায়। সকলের কাছে তারা অতি পরিচিত মুখ। হয়তোবা খুব সকালে উষ্ণ দীপ্ত সূর্যের কিরণে এক গর্ভবতী স্ত্রীর প্রতি প্রিয়তমের অগাধ ভালোবাসা চোখে পড়ে, বা কখনো হসপিটালের সামনের খোলা জায়গাটুকুতে দুইজনকে শালীনতার প্রেমময়ী কথোপকথনে ব্যস্ত দেখা যায়। আবার কখনো বা সবার থেকে খানিকটা সময় আলাদা হয়ে শেষ বিকেলের আদুরে ঘন ভালোবাসায় এক পাগলামি স্বামীর প্রিয়তমাকে সযত্নে আগলে রাখতে দেখা যায়। হসপিটালের গুমুট পরিবেশটাকেও যেন তারা হেলায় ফেলে দিয়ে নিজ দাপটে এগিয়ে চলেছে। তাই তো হসপিটালের বিগত দিনগুলোর জার্নিতে সাদিত নীলা দম্পতি আজ পরিচিত নাম। আর এরই সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে থাকলো মানব জীবনের এক চিরন্তন সত্য পরিবর্তনের ছোঁয়া। এই তো যেমন নীলা সবে প্রেগনেন্সির ৩৭তম সপ্তাহ শেষ হয়ে ৩৮তম সপ্তাহে পা দিয়েছে। তার ছোট্ট উঁচু পেটটা এখন আর সেই ছোট্টটি নেই। রোগা পাতলা শরীরে কেবলমাত্র পেটটাই যেন চোখে পড়ে। কিন্তু শারীরিক অবস্থার সাথে সাথে নীলার মধ্যে ক্রমশ প্রি এক্লাম্পসিয়া জনিত সমস্যাগুলো প্রকট হচ্ছে। ডেলিভারির দিন যত এগিয়ে আসছে তার শারীরিক অবস্থা ততই যেন খারাপের দিকে ধাবিত হচ্ছে। যেমন আজকের সারাটা দিন মোটামুটি ভালোভাবে কাটলেও রাতের খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে তার তলপেটে চিনচিনে একটা ব্যথা শুরু হয়। সময় বাড়ার সাথে সাথে যা ক্রমশ বাড়তেই থাকে। এখনও অসহ্যকর সেই তীব্র ব্যথাটা রয়েই গিয়েছে। নীলা এতক্ষণ মুখ বুজে সহ্য করার চেষ্টা করলেও এখন যেন সহ্য সীমার ক্রমশ বাহিরে চলে যাচ্ছে। নীলা ঘন ঘন শ্বাস ফেলছে। তার সারা শরীর ইতিমধ্যেই ঘেমে চুপচুপা। সাদিত কেবিনের এসির পাওয়ারটা আরেকটু কমিয়ে দিল। তাতেও যেন মেয়েটার অস্বস্তি বাড়ছে বই কি কমছে না। সাদিত তাকে বুকের সাথে জড়িয়ে নিচে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। পাখি একটু ছাড়ো আমাকে, ব্যথা তো কমছে না, ডক্টরকে ডেকে আনি। না লাগবে না, ব্যথা এমনি শেষে সেরে যাবে। কিন্তু আপনি যে যাবেন না, প্লিজ না না। পাগলামি করে না শোভা, আমি যাবো আর আসবো। নীলা অতিরিক্ত ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে। কথাগুলো বারবার গলায় লেগে আসছে। সাদিত উঠে যেতে চাইছে, কিন্তু জেদি মেয়েটা সময়ে অসময়ে বাচ্চাদের মতো জেদ ধরেছে। আচ্ছা যাবো না, একটু ছাড়ো। সাদিত বলতে বলতেই নীলাকে আস্তে করে নিচের থেকে ছাড়িয়ে নিয়ে বালিশে শুইয়ে দিল। সবসময় যেমনটা করে তেমনি ভাবে প্রিয়তমাকে আদরে আদরে পরিপূর্ণ করতে লাগলো। নীলা পেটে হাত চেপে ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাইছে। সাদিত উঁচু পেটটাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। ছোট্ট ছোট্ট অগণিত আদরে চুমু দিয়ে বলল, ব্যথা কমেছে সোনা? নীলা প্রিয়তমের এই আদুরে কথার পরিবর্তে কেবল অশ্রুসিক্ত চোখে মাথা ডানে বামে করল। সাদিদের মুখটা নিমেষেই যেন বিষণ্ণতায় ছেয়ে গেল। যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের ন্যায় কাতর স্বরে বলে উঠল, এই ব্যথা আদরও কমে না? নীলা জলে ভেজা টলমল এক রাজ্যের অসহায়ত্ব ভরা চোখে সাদিদের দিকে তাকালো।
অতপর আর ব্যথা সহ্য করতে না পেরে এবার ডুকরে কেঁদেই উঠল। সাদিত আর নীলা কোনো রকম বারণ মানল না। প্রিয়তমার কপালের মধ্যেখানে খুব দ্রুত আলতো করে একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে কেবিনের দরজা খুলে বাহিরে চলে গেল। সাদিত অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এমার্জেন্সিতে থাকা ডক্টরদের পুরো টিম সহ কেবিনে হাজির হলো। ডক্টররা নীলার অবস্থা দেখে দ্রুত এগিয়ে আসলো। নীলা ইতিমধ্যেই পেটে পিঠে অসহ্যকর ব্যথা নিয়ে কইমাছের মতো অনবরত কাতরাচ্ছে। ডক্টররা দ্রুত এসে তার ব্লাড প্রেশার চেক করলো। বরাবরের মতোই উচ্চ রক্তচাপ, কিন্তু আজকে যেন পরিস্থিতি বিপদ সীমার বাহিরে চলে যাচ্ছে। শীতের হালকা আবহাওয়া তার সঙ্গে এসির হিম শীতল কেবিনে থেকেও যেন নীলার সমস্ত শরীর বিন্দু বিন্দু ঘামে চুপচুপা হয়ে যাচ্ছে। এমনি করেই চলতে থাকলে যে কোনো সময় ভয়াবহ বিপদ ঘটে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। ডক্টররা আসন্ন বিপদের আশঙ্কা করে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। নীলার পাশে এতজন ডক্টর থাকা সত্ত্বেও সাদিত যেন বিন্দুমাত্র শান্তি পাচ্ছে না। নীলার পাশে বসে প্রিয়তমার ডান হাতটা শক্ত করে নিজের শক্তপোক্ত হাতের মুঠিতে চেপে ধরে অস্থিরতা মিশ্রিত লেগে যাওয়া ধরা গলায় বলে উঠল, ব্যথা একটুও কমছে না পাখি? বলতে বলতেই নীলার চোখের কোণ বেয়ে আবারও 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সাদিত আলতো হাতে ভেজা গালটা মুছিয়ে দিয়ে এমার্জেন্সিতে থাকা ডক্টরদের উদ্দেশ্যে এবার কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠল, ডক্টর, নীলাঞ্জনা এত পেইন কেন হচ্ছে? এর আগে তো কখনো এত যন্ত্রণা হতে দেখিনি। স্যার, আমরা ইতিমধ্যে সিনিয়রদের সাথে কথা বলেছি, সম্ভবত ওনার এখনই অপারেশন লাগতে পারে। মানে কি? এখনও তো ডায়েটের অনেক দিন বাকি আছে। সরি স্যার, কিন্তু এসব পেশেন্টের ক্ষেত্রে নির্ধারিত সময় বলে দেওয়া যায় না। অনেক সময় ডেটের আগে বাচ্চা প্রসব হয়। এখানে আমাদের কিছুই করার থাকে না, সম্পূর্ণটাই পেশেন্টের শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ডক্টরের মুখে এমন কথা শুনে সাদিতের মুখটা নিমেষেই যেন রক্ত শূন্য ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নীলার গালে রাখা ডান হাতটা মৃদুভাবে কেঁপে চলেছে। সে অসহায় চোখে নীলার দিকে তাকালো। নীলাও ছলছল চোখে সাদিতের দিকেই তাকিয়ে রয়েছে। অশ্রুকণাগুলোকে ছাপিয়েও যেন নীলার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, কিন্তু সাদিত হাসতে পারল না। নীলার চোখের ভাষা বুঝতে পেরে তার ডান হাতটা শক্ত করে নিজের মুঠিতে আবারও চেপে ধরল, এবং সেটা অবশ্যই পূর্বেকার থেকে দৃঢ়। নরম হাতটাতে নিজের পুরুষালী রুক্ষ ঠোঁটটা ছুঁয়ে ভাঙা স্বরে বলল, কিছু হবে না লক্ষ্মীরে, কিচ্ছু হবে না তোমার। আমি কিচ্ছু হতে দেব না তোমাদের। নীলার চোখ বেয়ে নিঃশব্দে আবারও কয়েক ফোঁটা অশ্রুকণা বেয়ে পড়ল। সাদিতের ধরে রাখা হাতটা নিচের মুখের সামনে এনে নিজের ভেজা গালে ছুঁয়ে দিল। একান্ত ব্যক্তিগত পুরুষালী হাতটার উষ্ণ ছোঁয়া গালে ছুঁয়ে দিতে দিতেই ব্যথাজনিত কাতর কণ্ঠে বলে উঠল, আমাকে কথা দিন বাবুর আব্বু, যদি ফিরে আসতে না পারি নিজের কোনো রকম অবহেলা করবেন না। আমি থাকি বা পাখি, মায়ের দেবো কিন্তু। সাদিতের গম্ভীর স্বরের ধমকেও নীলা থামল না। একটুও ভয় না পেয়ে নিজের অসমাপ্ত বাক্য পুনরায় সমাপ্তিতে লাগলো। ইস, বলতে দিন না, যদি আর কখনো সুযোগ না আসে। আমি কিন্তু রেগে যাচ্ছি নীলাঞ্জনা। শুনুন না, নিজের কিন্তু অবহেলা করবেন না। বাবুকে দেখতে হবে না? আপনি ভেঙে পড়লে তাকে কে সামলাবে? চুপ করো লক্ষ্মীটি, প্লিজ একটু চুপ করো। আমি তোর এইসব কথা সহ্য করতে পারছি না। সাদিত নীলার হাতটা মাথায় ঠেকিয়ে অনবরত তাকে নিষেধ করে যাচ্ছে, কিন্তু নীলা যেন আজকে বলতেই চায়। তার চেয়ে বড্ড ভয়, যদি আর কখনো এই কথাগুলো প্রিয় মানুষটাকে বলার সুযোগ না পায়। ম্যাম প্লিজ, আপনি একটু শান্ত হয়ে থাকুন। স্যার, আপনাকে এবার সরে যেতে হবে। ওনাকে এখনই ওটিতে ট্রান্সফার করতে হবে। একদম না, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। যা করার আমার সামনে থেকেই করুন। স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। যত দ্রুত সম্ভব ওনাকে ওটিতে নিতে হবে, তাই আমাদের কাজে সহায়তা করতে প্লিজ কোঅপারেট করুন। ইতিমধ্যেই নীলাকে রেগুলার চেক আপ করেন যিনি ডক্টর ফারজানা করিম এসে হসপিটালে উপস্থিত হয়েছেন। তিনি ডক্টরদের সাথে সাদিতের লাস্ট কনভারসেশনটুকু শুনেই বলে উঠলেন, প্লিজ সাদিত, এই মুহূর্তে পাগলামি করবে না।
নর্মাল ডেলিভারি হলে আমি অন্ততপক্ষে এই পারমিশনটুকু দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সিজারিয়ানের ক্ষেত্রে এটা সম্ভব নয়। প্লিজ আমাদের সময় নষ্ট করো না। আমি অত শত বুঝতে চাই না। ওকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। প্রয়োজন হলে আমি ওকে তোমাদের হসপিটাল থেকেই নিয়ে যাব। দরকার নেই এমন হসপিটালে যেখানে আমার পাখিকে দূরে সরিয়ে রাখবে। সাদিদের কণ্ঠে তুমুল রাগের আভাস। ডক্টর ফারজানা করিম একটা হতাশাজনক শ্বাস ফেললেন। পূর্ব পরিচিত বলে সাদিদের জেদের পরিমাণ তার ভালোই জানা আছে, তাই বেশি না ঘেটে তাকে নীলার সাথে কিছু মুহূর্ত একা ছেড়ে দিল। আর অপর দিকে ডিউটি নার্সদের বললেন অপারেশনের জন্য সবকিছু রেডি রাখতে। আর তারা ডক্টরদের মিটিং রুমে যাচ্ছেন। নীলার কন্ডিশন এবং মা বাচ্চা দুজনেরই সুস্থতার জন্য পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই জন্য এখনই একটা মিটিং করতে হবে। রুমটা কিছু মুহূর্তের জন্য ফাঁকা হতেই সাদিত নীলার ব্যথাতুর শরীরটাতে আরেকটু মিষ্টি ভালোবাসার ব্যথা দিতে প্রিয়তমার বুকে মাথা রাখল। অতঃপর দুই হাতে নীলাকে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিল। আপনি এমন পাগলামি করছেন কেন? এতে যদি বাবুর কোনো ক্ষতি হয়ে যায়? চুপ, কিচ্ছু হবে না। না আমাদের প্রিন্সেসের, না আমার পাখির। তুমি একদম খারাপ চিন্তা ভাবনা মাথাতে আনবে না। সাদিদ নিজে নীলাকে মৃদুভাবে শাসাচ্ছে, আর অপর দিকেই সে নিজেই ভয়ে তথস্থ হয়ে আছে। মুখে হাজার অস্বীকার করুক, কিন্তু নীলা তো তার মনের কথাটা বুঝতে পারছে। কেন সে এত ভয় পাচ্ছে, কেন নীলাকে চোখের আড়াল করতে চাচ্ছে না। কতক্ষণ এভাবে আটকে রাখবেন? সারা জীবন। সাদিদের একরোখা জেদি স্বর। নীলা কান্না জড়িত চোখে হেসে ফেলল। ইস, কত প্রশান্তি। সাদিদ মাথা তুলে নীলার মুখপানে নির্নিমেষ তাকিয়ে থাকলো। নীলার ঠোঁটের কোণে মৃদু হাসিটুকু যেন খরা মরুভূমির মতো এক পশলা বৃষ্টির জল। সাদিদের ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা দেখা দিল। সে মাথা উঠিয়ে নীলার মুখোমুখি হলো। নরম গালগুলোতে আলতো করে ধরে নীলার চোখে চোখ রাখলো। এক কথায় নিঃশব্দে যেন অনুমতি চাওয়া। নীলা চোখজোড়া বন্ধ করে সাদিদের ঘাড়ের পিছনে হাত দিয়ে তাকে কাছে টানলো, যেন নীলাও নীরব সম্মতি সূচক বাক্য আওড়ালো। তাহলে হোক না কিছু আশ্লেষী ভালোবাসার স্থানকালের ঊর্ধ্বে। আবার যদি কখনো ভালোবাসায় সেই পাগলামি করার সুযোগ না আসে, যদি প্রকৃতি নিজের কোমলতা ভুলে গিয়ে কঠোর হতে চায়, তাহলে যে এই পাগলামিগুলোই সারা জীবনের জন্য পুঁজি হয়ে থাকবে, যখন স্বপ্নের সুখ মুহূর্তগুলোকে নিয়েই কাটিয়ে দিতে হবে একান্ত প্রিয়জন ব্যতীত দীর্ঘ রজনী। সাদিদের ভারী নিঃশ্বাস নীলার চোখে মুখে উপচে পড়ছে, আর তীর করে তার পাতলা ঠোঁটগুলো কেঁপে চলেছে। সাদিদের চোখে আজ বিন্দু মাত্র নেশার লেশ নেই, কেবল রয়েছে প্রিয়তমাকে প্রবলভাবে ভালোবাসার আকাঙ্ক্ষা, আদরের সুখে তার সবটুকু কষ্ট শুষে নেওয়া। সাদিদ সেটাই করল। নীলার নরম গালগুলোতে হাত বুলিয়ে পুরুষালী রুক্ষ ঠোঁটে প্রিয়তমার কোমল ঠোঁটজোড়া পুড়ে নিল। অতঃপর দৃঢ় গভীর আদরে চুমুতে লিপ্ত হলো। নীলার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা সুখের অশ্রুজল গড়িয়ে পড়ল। আর কি কখনো এই ভালোবাসাগুলো তার কপালে ছুটবে? পাবে কি প্রিয়তমের শক্তপোক্ত শরীরের সেই আদরের স্পর্শ? নাকি অভাগীর কপালে বেশি সুখ বিধাতার সহ্য করবেন না? কোনটা? বুক ফাটা কষ্টরা নীলার হৃৎপিণ্ডে যেন চেপে বসেছে। সাদিদের আজকের আদরে তার এত কষ্ট হচ্ছে কেন? এটা কি আর কখনো এমন আদরে ভালোবাসা না পাওয়ার কষ্ট? নীলা তার উত্তর খুঁজে পেল না। আর না আরেকটু ভালোবাসায় মোড়ানো আদর তার ভাগ্যে জুটল। কেবিনের দরজায় দাঁড়ানো নার্সের মৃদু খুক খুক কাশির আওয়াজে সাদিদ নীলার ঠোঁট ছেড়ে দিল। তাকে নীলার থেকে সরে আসতে দেখেই নার্স বিনয়ীভাবে বলল, সরি স্যার, আপনাদের প্রাইভেট মুভমেন্টে ইন্টারফেয়ার করার জন্য, কিন্তু ওনাকে এখন নিয়ে যেতে হবে, আর লেট করা যাবে না। সুপ্ত রাগটা আবারও মাথা চারা দিয়ে উঠতেই সাদিত রাগী স্বরে কিছু বলতে চাইল, কিন্তু নীলা এবার আলতো করে তার ডান হাতটাতে টান দিল। অনবরত মাথা নাড়িয়ে তাকে কিছু না বলার জন্য বলছে। আদুরে মুখটা দেখে সাদিতের রাগটা মুহূর্তেই দমে আসলো।
প্রিয়তমার মাথায় আলতো করে হাত বুলিয়ে তাকে নীরবে আশ্বাস দিল। তারা নীলাকে সি সেকশনের জন্য ড্রেস চেঞ্জ করিয়ে রেডি করাতে আসতেই সাদিত রুম থেকে বেরিয়ে আসলো। করিডোরে আসতেই পরিবারের প্রত্যেকটা চেনা মুখগুলোর সাথে চোখাচোখি হলো। ইতিমধ্যেই দুই পরিবারের সবাই নীলার অবস্থার কথা শুনেই রাতের ঘুম হারাম করে হসপিটালে এসে পৌঁছিয়েছে। তাদের মধ্য থেকে ছোট্ট সাদমান পর্যন্ত বাদ যায়নি। নিধি ঘুমন্ত ছেলেটাকেও কোলে নিয়ে বেরিয়ে এসেছে। সাদিতকে বের হতে দেখে শায়লা রহমান এগিয়ে এসে বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে থাকা স্নেহের পুত্রকে জড়িয়ে ধরলেন। মাথার উস্কো খুস্কো চুলগুলোতে হাত বুলিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, চিন্তা করিস না বাবা, আমরা ফারজানা থেকে সব শুনেছি। দেখবি আল্লাহর রহমতে সব ভালো হবে। তুই এভাবে ভেঙে পড়লে হবে? সাদিত প্রতি উত্তর দিতে পারল না, শুধু চোখগুলো ভীষণ জ্বলতে লাগলো। সে কি আগুনের উত্তাপের সমতুল্য তীব্র ব্যথাজনিত কষ্টের লোকায়িত অশ্রুজলের কারণে, নাকি অন্য কিছু? সেটা তো ভাঙা হৃদয়ের প্রেমিক পুরুষই ভালো জানবে। কয়েক মুহূর্তের মধ্যেই নীলাকে স্ট্রেচারে করে কেবিনের বাহিরে আনা হলো। একে একে সবকটি আপনজন এসে ভালোবাসার আদর মাখানো দোয়া করে গেলেন। মমতাময়ী জননী সশব্দে মেয়ের কপালে চুমুখে সব সময়কার তীক্ষ্ণতা ভুলে নরম স্বরে বলে উঠলেন, ভয় পাস না মা, মনে মনে আল্লাহর নাম স্মরণ কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। নীলা আলতো করে হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। শব্দগুলো যেন গলায় কাটার মতো এসে বিঁধেছে, কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না। এবার ওকে যেতে দিন। ডক্টর ফারজানার কথায় প্রত্যেকটা চোখ তার দিকে ফিরে তাকালো, যেন ভীষণ ভয়ানক একটা কথা তিনি বলে ফেলেছেন। তাই ডক্টর স্বভাবসুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, আমাকে হাজার অপছন্দ হলেও এই মুহূর্তে ওকে আমাদের নিয়ে যেতেই হবে। এমনিতেই আপনাদের গুণধর পুত্রের জন্য এতটা সময় পেরিয়ে গেল, সত্যি আর অপেক্ষা করা যাবে না। স্ট্রেচারটা অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতেই নীলা ঘাড় ফিরিয়ে এক পলক সাদিতের দিকে তাকালো, আর মুহূর্তেই যেন বুকে কেউ শক্ত করে চেপে ধরলো। এত কেন যন্ত্রণা হচ্ছে? রক্তলাল চোখে সাদিত এক দৃষ্টিতে নীলার দিকেই তাকিয়ে রয়েছে, চোখের পাতাও যেন পড়ছে না। নীলাও নির্নিমেষ তাকিয়ে রইল, কিন্তু হাত বাড়িয়ে কাছে ডাকলো না। হয়তোবা দূরে রেখেই কষ্টগুলো খানিকটা ধামা চাপা দিতে চাইল, কিন্তু সাদিত এগিয়ে আসলো। অসাড় হওয়া পাগুলো চালিয়ে নীলার একেবারে নিকটে এসে দাঁড়ালো। নিচু হয়ে প্রাণ পাখিটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সবার সামনেই কপালের মাঝখানে ভালোবাসায় পরিপূর্ণ একটা দীর্ঘ উষ্ণ চুমু খেলো। ভালোবাসি প্রাণ পাখি, ভীষণ ভালোবাসি। আর সাথে সাথেই এতক্ষণে চেপে রাখা অশ্রু জলটুকু চোখের কার্নিশ গড়িয়ে পড়ল। নীলার ঠোঁট চেপে ডুকরে আসা কান্নাটা আটকানোর সর্বাত্মক চেষ্টা করলো। অতঃপর কাপা হাতটা দিয়ে সাদিদের চোখের কোণটা আলতো করে মুছিয়ে দিয়ে ভাঙা নিচু স্বরে বলে উঠল, আমিও। অপারেশন থিয়েটারের দরজাটা বন্ধ হবার আগ মুহূর্ত পর্যন্ত দুই জোড়া জলে টলমল চোখ কেবল একে অপরের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। সাদিত কারোর সাথে আর কিচ্ছুটি না বলে থিয়েটার রুমের সামনের চেয়ারে মাথায় হাত চেপে বসে পড়ল। কেউ তার মুখখানা দেখতে পারছে না, এটাই ভালো, নতুবা রক্তলাল চোখ যুগল দেখলে যে কারোরই আত্মা একবার হলেও ধক করে উঠবে। এরই মধ্যে ওটি নার্স একটা পেপারে পেশেন্টের সাথে আসা লোকের থেকে সিগনেচার নিতে আসলেন। স্যার, এটাতে আপনার একটা সিগনেচার লাগবে। সাদিত মাথা না তুলেই গম্ভীর স্বরে প্রতি উত্তর করল, কি এটা? কিছু ফর্মালিটি স্যার। অপারেশন চলাকালীন পেশেন্টের বা বেবির কিছু হয়ে গেলে সেখানে হসপিটালের কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না, তাই আপনার সিগনেচার এখানে আবশ্যক। আপনার সাহস কিভাবে হয় এই কথা বলার? সাদিতের বিক্ষিপ্ত রক্তলাল চোখে এমন উচ্চ গলায় হুঙ্কার শুনে কর্তব্যরত মেডিকেল স্টাফ খানিকটা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন। সাদিত তাতেও থামল না, আঙ্গুল উঁচিয়ে শাসালো, খবরদার, খবরদার, যদি আর একবার আমার পাখিকে নিয়ে এসব কথা বলেছেন তো কিচ্ছুটি হবে না, ওর কিচ্ছু না।
শেষোক্ত কথাটা বলতে গিয়ে সাদিদের গলাটা মৃদুভাবে যেন কেঁপে উঠল। নার্স ভয়াতুর চোখে সাদিদের দিকে তাকাতে লাগলো। পেশেন্টকে সাথে নিয়ে আসা আপনজনদের থেকে এটা ওটা তারা হারমেশাই শুনে অভ্যস্ত, কিন্তু এই লোক যেন সাক্ষাৎ এক অগ্নিলাভা, যাকে একটু ছুঁয়ে দেবার আগেই হাত ঝলসে যাবে। কিন্তু তাকে যে নিজের দায়িত্ব পালন করতেই হবে, তাই সে একটুখানি আশার আলোর জন্য বাকি সবার মুখ চাওয়াচাওয়ি শুরু করেছে। পরিস্থিতি বুঝতে পেরে আরিফ মাহমুদ এগিয়ে আসলেন। পিতা হয়ে নিজ আদরের কন্যার জন্য তার মনটাও কেঁদে উঠছে, কিন্তু তারপরও সবাইকে যে এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। এদিকে সাদির বিধ্বস্ত অবস্থায়, ওইদিকে মেয়ে আর নিজ আদরে পিচ্ছি বোনের অবস্থায় নার্গিস খাতুন আর নিধিও চাপা কান্না কেটে যাচ্ছে। কাউকে তো ফর্মালিটিসগুলো পূরণ করতেই হবে। নার্স সিগনেচার করা পেপার নিয়ে চলে গেল। আরিফ মাহমুদ ছোট্ট একটা শ্বাস ফেলে বাম দিকে তাকাতেই সাদিদের সাথে চোখাচোখি হলো। সাদিদ এক দৃষ্টিতে ওনার দিকেই তাকিয়ে আছে, চোখের নীরব ভাষায় যেন মন ক্ষুণ্ণ অভিযোগ। তার প্রাণ পাখিকে নিয়ে এমনটা সে একেবারেই মেনে নিতে পারেনি। রক্তলাল চোখের গভীরে জলে টলমল করা চোখগুলো এক আধুরে কন্যার চিন্তায় বিভোর। বাবার নজর নড়ালো না। তিনি নিজেও চশমা খুলে চোখের কোণটা মুছে নিলেন। আজকে চোখে এত পানি আসছে কেন? বাহিরে কি আজ ধুলোবালি একটু বেশি, নাকি প্রকৃতি তার আগাম নিষ্ঠুরতা জানাতে পূর্ব পরিকল্পনা শেষ করছে? নীলাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরপরই সে আলতো করে ডক্টর ফারজানার হাতটা চেপে ধরল। ডক্টর প্রশ্নবিদ্ধ চোখে তার দিকে তাকাতেই সে একেবারে নিচু স্বরে মিনতিপূর্ণ গলায় বলল, কথা দিন, আমার যাই হয়ে যাক না কেন বাবুকে কিছু হতে দিবেন না। তাকে নিয়ে কোনো রকম রিস্ক নেবেন না। নীলা, এসব কি কথাবার্তা? প্লিজ ডক্টর, কথা দিন আমাকে, আমার বাবুর যেন কিছু না হয়। গর্ভের সন্তানের জন্য প্রসূতি মায়ের এমন আকুতি ভরা বাক্য শুনে ডক্টর স্থির দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। অতঃপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিজেদের গাম্ভীর্যতা বজায় রেখে স্বাভাবিক স্বরে বলে উঠল, আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব নীলা। নীলার চোখের কার্নিশ পেয়ে আবারও এক ফোঁটা তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। শরীরের নিচের অংশটা ক্রমশ অবশ অবশ লাগতে শুরু করেছে, আর চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো প্রিয় মুখগুলো, আর সবার মধ্যে একান্ত কাছের প্রিয়তমের মুখটা। দুষ্টু মিষ্টি খুনসুটি, রাগ, অভিমান, শাসন, একে অপরের সাথে অতিবাহিত হওয়া সবগুলো সুখ মুহূর্ত বারংবার স্মৃতিপটে স্পষ্ট হয়ে ভেসে উঠছে, যেন একেবারে জীবন্ত। রাতের শেষ প্রহর চলছে। কারোর জন্য হয়তো এই সময়টা একান্ত নিজেদের মধ্যেকার ঘনিষ্ঠতম মুহূর্তের একটি। সারা দিনের ব্যস্ততম কর্মজীবনের পর ভালোবাসার মানুষটাকে একান্তে কাছে পাবার তীব্র আকাঙ্ক্ষা প্রত্যেকটা নরনারীর মধ্যেই বিরাজমান। হয়তোবা এই একই প্রহরের নিস্তব্ধ রজনীতে কেউ একসময় নিজের প্রিয়তমাকে আদুরে আদুরে পূর্ণ করছে, তাকে নরম আদরের চাদরে মুড়িয়ে রেখে নিজে তৃপ্ত হয়েছে। হয়তোবা সেই সুখ মুহূর্তগুলোতে প্রবল আশ্লেষে ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে মুড়িয়ে রেখেছিল নিজের পুরুষালী রোমশ বুকটাতে। হয়তোবা কত নির্ঘুম রাত প্রেমময়ী কথোপকথনে তারা নিজেদের সুখ স্বপ্নগুলো বুনেছে। কিন্তু আজকালের বিড়ম্বনায় সেই একই প্রহরে এসে প্রিয়তমার নরম তুলতুলে শরীরটাকে সি সেকশনের নাম করে কাটাকাটি করা হচ্ছে। যেই প্রেমিক পুরুষ আলতো করে ছুঁয়ে দেবার আগেও হাজারবার চিন্তা করে নরম শরীরটা নিতে পারবে তো, তার সেই আদুরে দিনগুলোকে হেলায় ফেলে দিয়ে তারা নরম শরীরটাতে অ্যানেস্থেসিয়া সহ সার্জারির নামে অনবরত কাছি চালাচ্ছে। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই লাল চোখজোড়া যেন আরও লালচে হলো। পুরুষশালী হাতের মুঠিটাকে নিজ অজান্তেই অনেকটা কঠিন হয়ে গেল, নাকি কার্নিশ করিয়ে পড়া ওই বিন্দু পরিমাণ মুক্ত দানাগুলো সবটাই অযাচিত কল্পনা? ভাইয়া লাগবো? আমার নিজ দায়িত্বে এক্সট্রা নিয়ে রাখি, মন্দ কি?
তানভীর শাহিদের কথাই হ্যাঁ বোধক মাথা নাড়ালো। পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তারা এসে জড়ো হয়েছে। ক্রমশ নিজেদের জায়গা থেকে তারা পায়চারি করছে, আর ক্ষণে ক্ষণে উৎসুক চোখগুলোর দৃষ্টিবন্ধ দরজাটার দিকে স্থির, যেন এই বন্ধ দরজাটার মতনই তাদের দমটাও গলায় এসে বন্ধ হয়ে রয়েছে। দুশ্চিন্তায় কষ্টে ক্রমশ আটকে যাওয়া গলা হতে কেবল একটাই নীরব প্রার্থনা ভেসে আসছে, আল্লাহ সহায় হন, মা বাচ্চা দুজনকে সহি সালামতে যেন দেখতে পায়। সকলের এত করুণ আরতি বোধহয় করুণাময় ফেরাতে পারেননি, তাই সব দিতে না পারলেও কিছু একটা বান্দার শূন্য হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য পাঠালেন। সকল উৎসাহী চোখকে এক বিন্দু স্বস্তি দিতে ওটির রুমের বন্ধ দরজাটা আচমকা খুলে গেল। দরজা খুলতে দেরি নেই, আর সাদিতের হুড়মুড়িয়ে আসতে দেরি নেই। এতক্ষণের নীরব জড়সড় ছেলেটাকে হঠাৎ এমন ক্ষিপ্ত অবস্থায় দেখে হাসিবুর রহমান ছেলের কাঁধ শক্ত করে চেপে ধরলেন। সাদিতের গলা কাঁপছে, যদি অপ্রত্যাশিত কিছু শুনতে হয় সেই ভয়ে তার শব্দগুলো একে অপরের সাথে যেন যুদ্ধ ঘোষণা করেছে। একই সাথে তার শরীরটাও অনবরত মৃদুভাবে কেঁপে চলেছে। অবশেষে কণ্ঠে রাজ্যের জোর চাপিয়ে ভাঙা গলায় সে বলে উঠল, প্রাণ পাখি মানে আমার ওয়াইফ কেমন আছে? সিনিয়র নার্সটা কয়েক মুহূর্ত থমকালেন। যে আশাটুকু পরিবারের মানুষগুলোকে দিতে এসেছিলেন, সাদিদের একটা প্রশ্নে যেন তাতে ভাটা পড়েছে। তিনি হয়তোবা ভেবেছিলেন সবাই এখন বাচ্চাকে নিয়েই বেশি ব্যস্ত হবেন, এই ভেবে কিছুটা সাহস করেই এসেছিলেন। কিন্তু তেমন যে কিছুই হলো না। পাগলাটে বর এখনও তার প্রিয়তমা স্ত্রীকে আঁকড়েই পড়ে রয়েছে। নার্সদের থতমত খাওয়া গম্ভীর চেহারা দেখে যেন সাদিদের আত্মায় পানি শুকিয়ে যাবার জোগাড়। যেটুকু জোর এতক্ষণ গলায় ছিল, এখন যেন সেটিও বিলুপ্তির পথে। সমস্যা কি আপনার? আই সেড হাউ ইজ শি? ওয়াই ডোন্ট ইউ সে সামথিং? সাদিদের গম্ভীর রাগী স্বরে ডিউটিরত নার্স বিষম খেয়ে বলতে শুরু করলেন, সরি, বাট আপনার ওয়াইফের কন্ডিশন খুব একটা ভালো নয়। প্রচুর ব্লিডিং হচ্ছে, আর তার পালস রেটও আচমকা ডাউন করেছে। ডক্টররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। হসপিটালের এত এত কৃত্রিম লাইটের মধ্যে থেকেও যেন সাদিতের নিকট সবকিছু মুহূর্তেই ঘোর নিকোষ কালো অন্ধকার। নার্সের মুখ হতে বের হওয়া বাক্যগুলো যেন কানে গরম সীসা ঢালার সমতুল্য। সে মুখ ফুটে আর কিচ্ছুটি বলতে পারল না। পা টলমলিয়ে সেখানেই দাঁড়ানো থেকে পড়ে গেল। শাহেদ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে আদরের ছোট ভাইটাকে এক প্রকার চাপটে ধরল। ভাইয়া ওনাদের একটু বলবে আমার যেন গভীর তন্দ্রায় যাবার কোনো মেডিসিন দেয়। না না, একেবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমন কিছু দিলে আরও বেশি ভালো হয়। আমি তো পাগলই ভাইয়া, বড্ড উন্মাদ। প্লিজ এই পাগলটাকে চিরনিদ্রায় যাওয়ার ব্যবস্থা করে দাও। ওকে আমি এই অবস্থায় সহ্য করতে পারছি না ভাইয়া। আমার পাখিটা একা কিভাবে এতটা কষ্ট সহ্য করছে, আমি যে কিছুই করতে পারছি না। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা বোধ হয় ভালো ভাইয়া। প্লিজ একটু সহায় হও, একটু দয়া করো। শাহেদ আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না। বোন সমতুল্য ছোট্ট মেয়েটার জন্য প্রচণ্ড চিন্তা আর পারিপার্শ্বিক অবস্থায় সাদিদের এমন পাগলামিতে রেগে গিয়ে গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বসল। কিন্তু সাদিদ এতেও ভাবলেই শীন। দুনিয়ার যাবতীয় ব্যথা যন্ত্রণা তার এখন আর গায়ে লাগছে না। প্রিয়তমা যে নিজের অসাড় হওয়া শরীরটার সাথে সাথে তার দেহেও অসারের বীজ বপন করেছে। বর্তমানে খারাপ পরিস্থিতিটা যেন নিমেষেই পাল্লা দিয়ে কয়েক ধাপ বেড়ে গেল। নার্গিস খাতুন শায়লা রহমান শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদছেন। নিধি জড় মূর্তির ন্যায় ঘুমন্ত ছেলেটাকে বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। চোখের পলকও যেন পড়ছে না। হতবাকা দুই বাবাও এবার চেয়ারের শরীর এলিয়ে দিয়েছে। এতক্ষণ যেটুকু আশা নিয়ে নিজেদেরকে উপরে উপরে শক্ত রেখেছিল, এখন সেসব যেন বানের চলে ভেসে গেল। নার্স বোধ হয় চারপাশের এমন ভয়াবহ করুণ আরতিতে নিজের বাক্যটা সমাপ্ত করতে ভুলে গিয়েছিলেন। তাই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে পুনরায় বলল, আরে সবাই এত ভেঙে পড়ছেন কেন? সুখবর আছে যে বাড়িতে লক্ষ্মী মা পা দিয়েছে।
ভগবান আপনাদের ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মী পাঠিয়েছেন। মিস্টার সাদিক মেয়ের বাবা হয়েছেন, কংগ্রাচুলেশন। নার্সের অতি উৎসাহে এমন সুখবরেও যেন সাথীদের মাঝে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে যেন প্রাণহীন এক জড় বস্তুতে পরিণত হয়েছে। নার্সের শেষোক্ত কথোপকথনের মধ্যেই আর একজন নার্স সাদা একটা তোয়ালে দিয়ে মুড়িয়ে নব্য রাজকন্যাকে নিয়ে হাজির হলো। এই যে আপনাদের পরিবারের ছোট্ট মণি। শায়লা রহমানই প্রথম কান্না চেপে এগিয়ে আসলেন। ছোট্ট শরীরটাকে পরম যত্নে কোলে নিয়ে এবার শব্দ করেই কেঁদে ফেললেন। আমার সাদির মেয়ে, কই গো দেখে যাও, ঠিক যেন আমার ছোট্ট সাদি। শায়লা রহমান নাতনিকে কোলে নিয়ে অনবরত আপন মনেই বকবক করে চলেছেন। কষ্টকে যেন খানিকটা সময়ের জন্য বিরতি দেওয়া। একে একে সবাই নিজেদের ভেঙে যাওয়া হৃদয় নিয়ে এগিয়ে আসলো। ছোট্ট প্রাণটাকে মন ভরে দেখে যেন কিছু মুহূর্ত বর্তমানের সব অন্ধকার ভুলে গেল।